হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো কালকের তো ব্লগটা তোমরা দেখে নিয়েছো, তো ব্লগটা অনেকটা লং হয়ে গিয়েছিলো বলে তাই দুটো ভাগে ভাগ করে দিয়েছি। তো সকালের ব্লগটা তোমরা দেখেই নিয়েছো, এটা হচ্ছে ওই শুক্রবারেরই ব্লগ। তো এখন ওই 1:30-2টোর মতো বাজে, 1:30 কি 1টার মতো বাজে, 2টো বাজেনি। তো এইসব জামা কাপড়গুলো তো সকালে কেচে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো সেগুলো সব শুকিয়ে গেছে। ভাঁজ করে গুছিয়ে না রেখে গেলে, বিছানার মধ্যে রেখে গেলে এলোমেলো করে তো অসুবিধা হবে। আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকবে, ও তো ঘর একদম অগোছালো পছন্দ করে না, তাই এই জন্য এই সমস্ত কাজগুলো গুছিয়ে রেখেই আর কি আমাকে যেতে হবে। তারপরে হচ্ছে বালিশের কভারগুলো আছে, সেগুলো পরিয়ে দিতে হবে। ও তো রাত্রিটা থাকবে, তো ও যাবে কি আমি জানি না, তবে আজকে যাবে না, কালকে যদি যাই তো যাবে। ওকে বলেছি যাওয়ার কথা, কিন্তু ওর তো কাজের ছুটি নেই। তো যদি কারো ভরসায় আর কি কাজের দায়িত্ব দিয়ে আসতে পারে তবে যাবে। তো এদিকে চাদরটা গুছিয়ে আর ভাঁজ করে এতে রেখে দিলাম আলমারিতে। তারপরে মেয়ের সঙ্গে আর কি কথা বলছিলাম যে কোন জামাটা পরে যাবি না যাবি। ওকে বললাম এত গরমের মধ্যে এই কুর্তিটা না পরে একটা জিন্স টপ পরতে বললাম। ও বললো না, পরবো না। তো আমি তো এই চুড়িদারটা পরেছি। তো চুড়িদার না কি বলে আমার ঠিক জানা নেই, এটা হচ্ছে আগের বছর পুজোতে নিয়েছিলাম। আর এই যে দেখো সব কি নেব না নেব সবটাই বার করে রেখে দিয়েছি। তো এখন শুধু ব্যাগে ঢোকানোর পালা। তো আমার ওষুধপত্র, তারপরে হচ্ছে একটু কসমেটিক মানে ওই আইলাইনার, তারপরে হচ্ছে আইলাইনার না, কাজল, লিপস্টিক, পাউডার, এইগুলো আর কি নিয়েছি। আর ফেস ওয়াশ একটু নিয়েছি, যেহেতু 2-3 দিন থাকবো, মুখে সাবান দিলে চলবে না, তাই জন্য আর কি এগুলো আর কি নিয়েছি। আর ওষুধপত্রর কথা তো আমার মা ফোন করে আগে আমাকে বলে দিয়েছে যে ওষুধপত্রটা আমার ঠিক করে নিবি। তো সবটাই গুছিয়ে নিয়েছি। আর দেখো এই গোছানোর সময় দেখছি চেনটা একটু গন্ডগোল করছে। তো দেখছি প্রত্যেকটা চেনই মানে 3টে চেন আছে ব্যাগের মধ্যে, তো 3টেই দেখছি ঠিকঠাকভাবে আঁটছে না, মানে চেনগুলো কেটে গেছে। তো কোনো রকমভাবে আর কি নিয়ে যেতে হবে। আসলে ব্যাগ আছে জানো তো, খুব বড় ব্যাগ। তো এই কয়েকটা জামা কাপড় নিয়ে যাবো, এত বড় ব্যাগ নিয়ে আমি কি করব। তাই এই ছোটো ব্যাগটাই আপাতত আমার পক্ষে আর কি সুবিধা হবে, যেহেতু আমি মেয়েকে নিয়ে বাসে একা যাবো, তো হ্যান্ডেলওয়ালা ব্যাগ হলে আমার অসুবিধা হবে। তো এটা কাঁধের মধ্যে থাকলে অতটা অসুবিধা হবে না। আর পয়সা কিছুটা বাইরের দিকে বার করে রাখলাম, বাসের মধ্যে যদি ভিড় হয় তখন আবার টিকিট করতে পারবো না, তাই আর কি। এদিকে দেখো আমি কিন্তু বাস থেকে নেমে এখন এই যে অটো ধরলাম। আর এই রাস্তাটা এতটাই খারাপ যে কি বলবো, ধুলোর বাঁধে অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর তো অটো না টোটোই করে যাচ্ছি এটা। তো এটা হচ্ছে আমাদের ধুলোর মাঠ, চারিদিকে গাছ মাঠ, তারপরে এখন তো চারিদিকে আর কি মাঠ ঘাট সব জলে ডুবে গেছে। তারপরে অটো থেকে নামলাম, নেমে মিনি বাজারে মায়ের সঙ্গে দেখা হলো, মা মাছ কিনতে এসেছিলো। তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টা 1.25 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তো মাসিমণি আসবে বলে, আসলে মা তো মাছ কিনতে এসেছিলো, মা মাছ নিয়েছে 3 কিলো কত মাছ নিয়েছে জানি না। তো মাসিমণিও এই 2 বছর আর কি মাকে মাছ কিনে দিচ্ছে, মা তো পারে না সবটা। তো আমি কিছুটা দিই, মাসিমণি কিছুটা দেয়, কাউকে বলে না, তাও আর কি মাছটা অনেকটা আমাদের লাগে। তো মাসিমণি এখানে 1.7 কিলোর মতো একটা মাছ নিয়েছে, তো ওটাই এখন কাটানোর জন্য দাঁড়িয়ে আছি। তো হয়ে গেলে তারপরে বাড়িতে যাব। মায়ের অনেক কাজ, মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে ঘরে এত কাজকর্ম আছে কখন গিয়ে করব। তো আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মা তো চলেই যাচ্ছিল, আমি বললাম দাঁড়াও, মাসিমণি যদি আবার বেশি মাছ কিনে নেয় তখন আবার নষ্ট হবে, যেহেতু কাউকে নেমন্তন্ন করেনি। তো মা পেরে ওঠে না প্রতি বছর আর কি এরকম লোক নেমন্তন্ন করতে। আগে আগে করতো, আগে সবাই রোজগার করতো, আমার বাপি করতো, তো আমরাও করতাম, তখন কোনো রকম অভাব অতটা ছিল না। কিন্তু এখন খুবই অভাব, কারণ বাপি খুব একটা আর কি কাজকর্ম আগের মতো পারে না, যেহেতু বয়স হচ্ছে। আর ভাই তো খাটে, কিন্তু ও সংসার চালাতে তারপরে লোন দিতেই ওর সব টাকা শেষ হয়ে যায়, তাই আর কি। তো এদিকে এসে আমি জামা প্যান্ট আগে চেঞ্জ করে মায়ের সঙ্গে লেগে পড়েছি মাছের আঁশ ছাড়াতে। মাছের আঁশটা তো ছাড়িয়েই দিয়েছিল, কিন্তু তার মধ্যেও একটা দুটো ছিল, তো সেগুলো ছাড়িয়ে তারপরে যাব ঘাটে এগুলো ধুতে। তো অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে সন্ধে মতোই হয়ে গেছিলো মাছগুলো বাছতে বাছতে। তারপরে মা এই যে সন্ধে দিল, আর ঠাকুরের আসনটা কি সুন্দর করে সাজিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো এখন চাটা খেলাম, খেয়ে আর এই যে সবজি সব আর কি অর্ধেকটা
অর্ধেকটা কাটা হয়ে গেছিলো আর অর্ধেকটা আমি বসে বসে কাটলাম। আমাদের কি করি বলো তো, ওই একটা একটা করে কাটি, একটা একটা করে ধুই না, একবারে এক গামলা জল আর কি নিয়ে সমস্ত সবজি কেটে ওই গামলার মধ্যে ফেলে দিই, দিয়ে ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিই। তারপরে কলা পাতা পেতে ওই একটা একটা করে সবজি আলাদা করি। তো এগুলো হচ্ছে সব ভাজার সবজি। তারপরে আছে চচ্চড়ির সবজি। তোমাদেরকে আর কি দেখাচ্ছি যে কীভাবে আমরা আর কি সবজি ধুয়ে গুছিয়ে আলাদা আলাদা করে আবার রাখি। তো এখন এগুলো ভালো করে ধুয়ে নেব। এগুলো ধুতে হবে, মানে চচ্চড়িটা ধুতে হবে। চচ্চড়িটা আমাদের কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, তারপরে হচ্ছে কচু দিয়ে, মাছের মাথা দিয়ে হয়। তো এটা আমরা খুব একটা খাই না, আমি তো কোনো বছরই খাই না। আসলে আমার বড় মাসিরা খুব ভালোবাসে, বড় মাসি, সেজ মাসি, ওরা খুব ভালোবাসে, তাই জন্য একটু বেশি করেই করা হয়েছে। প্রথমে তো একটা আঁটি আনা হয়েছিল পুঁই শাকে, তারপরে আমার মাসিমণিরা বললো যে কুলাবে না, যেহেতু আমার মাসিমণিরা খেতে ভালোবাসে, তাই জন্য আবার ফের আর একটা আঁটি আনা হলো। তো সেটা কেটেই অনেকটা হয়ে গিয়েছিলো। আসলে কি বলো তো, পান্তা ভাতের সঙ্গে না পুঁই শাক খুব একটা ভালো লাগে না। আর আমি তো পুঁই শাক খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমার তো এখন এইসব শাকপত্র খাওয়া চলবে না, তাই জন্য আমি খাবো না। আর তাছাড়া এই পুঁই শাকের মধ্যে কচু দিলে আমার একদমই ভালো লাগে না। শুধু নিরামিষ পুঁই শাক চচ্চড়ি খেতেই আমি বেশি ভালোবাসি। তো এই রান্না পুজোয় পুঁই শাক চচ্চড়ি আমি কিছুই খাই না। খাবার মধ্যে কী খাই তোমরা অবশ্যই দেখতে পাবে, কী আমি এই রান্না পুজোতে খাই আর কী খাই না। আমাদের রান্না বলতে এই যে পটল ভাজা, আলু ভাজা, তারপর হচ্ছে কুমড়ো ভাজা, ওল ভাজা, তারপরে ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, তারপরে হচ্ছে চিচিঙে ভাজা, শশা ভাজা, এগুলো সমস্তটা ভাজা হয়। তারপরে পুঁই শাকের একটা চচ্চড়ি হয়। তারপরে হচ্ছে ওই কুমড়ো দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা টক হয়, আর চালতার চাটনি হয়, তারপরে মটর ডাল হয়। তো এগুলোই আমাদের রান্না পুজোতে হয়। আর একটা জিনিস হয় যেটা হচ্ছে নারকেল ভাজা, আর হচ্ছে মাছের ঝাল। তো এগুলোই আমাদের রান্না পুজোতে হয়, প্রতি বছর আমি দেখে আসছি। আর ইলিশ মাছটাও হয়, যে বছর ইলিশ মাছ কিনতে পারে সে বছর হয়, আর যে বছর পারে না সে বছর আর কি ইলিশ মাছ হয় না। মাকে বলছিলাম ইলিশ মাছ আর নিতে, আমি তো ইলিশ মাছ একদমই আর খেতে পাচ্ছি না। তো মা আর কি, মাকেও তো একদিন পাঠিয়েছিলাম, তাই মাকে বললাম থাক, এই বছর আর এত দাম দিয়ে ইলিশ মাছ কিনতে হবে না। আর বাজারে না খুব একটা ভালো ইলিশ মাছ ছিলও না, সব ইলিশ মাছগুলো দেখছি ছোট ছোট, আর কেমন একদম মানে অনেকক্ষণ হয়তো ছিল, সাদা মতো হয়ে গেছে, একদম ভালো না, ছোট্ট ছোট্ট মাছ। তো আমি মাকে বললাম নিতে হবে না। তো এত ছোট মাছ, তাও দাম বলছিল আর কি 500-600 টাকা করে কিলো বলছিল, তাই আর কি নেওয়া হলো না, শুধুমাত্র রুই মাছই নেওয়া হয়েছে। আর এই যে দেখো সমস্ত সবজিটা আমি ধুয়ে নিয়েছি, আর মা এদিকে কলা পাতা পেতে দিয়েছে, আর আমি সমস্ত সবজি একটা একটা করে বেছে আলাদা আলাদা করে রাখছি। তারপরে হচ্ছে সব গোছানো হয়ে গেলে প্রতিটা সবজিতে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তারপরে একটা একটা করে সবজি তুলবো আর ভাজবো। তো এদিকে এখনও সবজি গোছানো হচ্ছে। এই কাজগুলো না প্রতি বছর আমিই করি, সবজি কাটা থেকে শুরু করে সবজি গোছানো, নুন হলুদ মাখানো, ভাজা, সমস্তটাই আমি করি। তো এবছর ভেবেছিলাম কিছু পারবো না, কিন্তু সবটা তো মায়ের ওপর ছেড়ে দিলে চলবে না, মা কত করবে। এমনি তো মায়ের দুদিন ধরে খুবই খাটুনি হচ্ছে, ঘর ঝাড়াঝুড়ি, কাচাকুচি, তারপরে এই সমস্তটা জোগাড় করা। প্রতি বছর বাপি থাকে, বাপি এই সবজিপত্র বাজার করা, মাছ বাজার করা সমস্তটাই বাপি করে। আর এবছর যেহেতু বাপি নেই, তো মায়ের একটু অসুবিধা হচ্ছে, সবটাই নিজে থেকে করতে হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। তাই ভাবলাম আর রেস্ট নিয়ে লাভ নেই, মায়ের হাতে হাতে একটু করে দিই, এই আর কি। আর ওইদিকে হচ্ছে ভাইয়ের বউ আটা মাখছে, যেহেতু রাত্রিবেলা খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, তো আমরা আছি, মাসিমণিরা আছে, সবাই খাওয়া দাওয়া করবে। আর আমাদের বাড়ি রাস্তার ধারে, তাই জন্য একটু গাড়ির আওয়াজ হচ্ছে, কিছু মনে করো না। তো এদিকে আটাটা মাখা হয়ে গেছে, তো আমি বললাম তুমি আর কি করে নাও, আমি এদিকে বেলে দিচ্ছি। আর ওদিকে মা কিন্তু চান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের ভাত বসিয়ে দিয়েছে। তো আমাদের এদিকে মানে রুটিটা হলে তারপরে আমি এদিকে ভাজাভুজিটা আর কি আরম্ভ করব। তো সবার আগে রাত্রিরের খাবারটা তো করতে হবে, আমাদের আবার এরকমই নিয়ম জানো তো। আর আমার ননদদের নিয়ম আছে, মানে ওই দুপুরবেলা রুটি খেয়ে থাকবে, ভাত খাবে না। আর রান্নাবান্নার সমস্তটা হয়ে গেলে রাত্রিবেলা মানে রাত্রি 12টা বাজুক আর 1টাই বাজুক, রান্নাবান্না হয়ে গেলে সেই ভাত খেয়ে শুতে হয়। ঠাকুরের জন্য আলাদা তোলা থাকে,
আর খাবার জন্য আলাদা হয়। তো মানে আমার ননদের এটাই নিয়ম, কিন্তু আমাদের এই নিয়মটা নেই। আমাদের যতক্ষণ না ঠাকুরকে ভাত দেবে ততক্ষণ কিন্তু আমরা এই ভাত বলো কোনো কিছু জিনিস আমরা খেতে পারবো না। তাই জন্য রাত্রের জন্য আলাদা করে আমাদের রান্না করতে হয়। ওই রুটি করে কিংবা একটা নিরামিষ তরকারি করে, এই দিয়েই আর কি আমাদের রাত্রিবেলাটা খাওয়া দাওয়া হয়। আর এদিকে দেখো রুটি হয়ে গেছে, আমার কিন্তু অনেক রকম ভাজাও হয়ে গেছে। শসা ভাজা, কুমড়ো ভাজা, ওল ভাজা, তারপরে আরও সব যেগুলো আর কি ভাজা আছে সেগুলো হয়ে গেছে। আর কিছু কিছু ভাজা আছে যেগুলো আর কি অনেকটা করে আছে, সেগুলো তো দুবার তিনবার করে দিয়ে দিয়ে ভাজতে হচ্ছে, একবারে দিলে তো সম্ভব হচ্ছে না। তো এই যেমন আলুটা দুবার করে দিয়ে ভেজেছি, পটলটা তো প্রায় 4বার না 5বার করে দিয়েছি। পটলটার আলুটা একটু বেশি হয়ে গেছে, এগুলোই আর কি বেশি খাই। তারপরে বাকি সবজিগুলো একদম অল্প নিয়ে এসেছে, কারণ আমাদের না খুব সবজি নষ্ট হয় ভাজা, কেউ খেতে চায় না, তাই জন্যে। তাও এবছরও অনেকটা করে নষ্ট হয়ে গেছে। আর এখন রাত্রির বাজে ওই কটা বলবো, 12:30 1টার মতো। মানে অনেকক্ষণ থেকে বসে বসে রান্না করছিলাম, তো কষ্ট হচ্ছিল বলে আবার একটু রেস্ট নিলাম। ওদিকে মাকে বললাম তুমি একটু করো। মা তো এদিকে উনুনে করছিল, তো আমি এদিকে তরকারিটা বসিয়েছিলাম। মাকে বললাম তুমি একটুখানি করো, তারপরে বাকিটা আমি করব বলেছিলাম। কিন্তু তারপরে না ওষুধ খাবার পর আমি তো আর বসতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো মাকে বললাম মা এই কটা রান্না বাকি আছে তুমি করে নেবে, শুধুমাত্র ভাত বাকি ছিল আর হচ্ছে ওই নারকেল ভাজাটা বাকি ছিল। তো মাকে বললাম তুমি করে নাও, আমি আর হাত দিচ্ছি না। তো রাত্রিবেলা শোয়ার জন্য এই যে চুলটা বেঁধে নিচ্ছে। আমাদের এইবারে রান্না হয়েছে প্রায় রাত্রি 2টো পর্যন্ত হয়েছে। ভাতটা হতে অনেক সময় লেগেছে। ভাতটা ওই 3বার করে বসাতে হয়েছে। প্রথমে ঠাকুরের ভাত হয়ে গিয়েছিলো, তারপরে একটা ছোটো হাঁড়ি করে বসিয়েছিল, কিন্তু হাঁড়িটাই ধরেনি, তো তাই জন্য আবার 2বার করে বসাতে হয়েছে 2টো হাঁড়িতে। তো ভাতটা হতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো ওদিকে মাসিমণি বসে বসে ভাতে আর কি কাঠ দিচ্ছে, মানে উনুনে কাঠ দিচ্ছে, আর মা ওদিকে গ্যাসে চচ্চড়িটা করছে। আর মাকে বললাম ওই চালতার চাটনিটা আমিই বসিয়েছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। মাকে বললাম তুমি চালতার চাটনিটা করে নিও। এই হচ্ছে রান্নাবান্না তো সবই আমি করেছি, তো শুধুমাত্র মা ভাতটা করেছে ঠাকুরের, আর মাছগুলো মা ভেজেছে। লাস্টের দিকে মা সবটা করেছে, ভাজাভুজি যত ছিল সবই আমি করেছি। তো এখন একটু শোবো, মেয়েকে বললাম ঘুমোতেও বললো না ঘুমোবো না, আজকাল মশারি টাঙাবো না, ভাবছি এমনি শুয়ে পড়বো ধূপ জ্বালিয়ে দিয়ে, আর তো কয়েক ঘন্টা শোবো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে, টাটা।